This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. সুজন চক্রবর্তীর কথাটা কিন্তু কার্যত স্বীকার করে নিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। শুনলেন তো বক্কি মাঝটা কি বললেন পঞ্চায়েত স্তরে ঠিকমতো মনিটরিং হয়নি। এবার এই মনিটরিংয়ের দায়টা কি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির? 21শে মে 2021 এই কলাইকুণ্ডায় যখন ঘূর্ণিঝড় ইয়াসের পর্যালোচনা বৈঠক করতে এসেছিলেন প্রধানমন্ত্রী, সেখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় যিনি মুখ্য সচিব ছিলেন সেই আলাপন বন্দ্যোপাধ্যায় থাকার কথা ছিল। কেউ যাননি, দুজনের কেউই যাননি। গেলে হয়তো ওই সুন্দরবনের বাঁধ নির্মাণের যে টাকাটা 2014 সালে ফেরত গিয়েছিল সেটা আবার চাওয়ার হয়তো একটা সুযোগ পাওয়া যেত। সে যাই হোক, কলাইকুণ্ডার এই ঘটনার 1 বছর পর 2022-এর শেষের দিকে হিঙ্গলগঞ্জে সভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় দুটো ঘোষণা করেছিলেন তিনি। 1, সুন্দরবনকে নিয়ে একটা নতুন জেলা তৈরি হবে, আর 2, সুন্দরবন মাস্টার প্ল্যান সেটা রাজ্য নিজেরা রূপায়ণ করবে। সুন্দরবনের পর্যটনের উন্নতি করা হবে এবং সেখানকার মানুষের জীবন জীবিকার উন্নতির পাশাপাশি যাতে ঝড় বৃষ্টিতে সুন্দরবনের ক্ষয়ক্ষতি না হয় সেই জন্যেই এই পরিকল্পনা রূপায়ণ করা হবে। পুরো বিষয়টা একদম ব্লুপ্রিন্টটা তুলে ধরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আমাদের জানিয়েছিলেন। মাস্টার প্ল্যানে কি করে নদী ভাঙন রোখা যায়, কি করে এই অঞ্চলগুলো ভালো রাখা যায়। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও সুন্দরবন উন্নয়ন নিয়ে একটা মাস্টার প্ল্যান পাঠাচ্ছি। পাঠানোর পর সেটা যে কবে বাস্তবায়িত হবে আমাদের হাতের কাছেই তো রয়েছে ঘাটালের উদাহরণ। ঘাটার মাস্টার প্ল্যানও তো রাজ্য আর কেন্দ্রের হাতে মানে পড়ে রয়েছে কত বছর জানি না, কিন্তু বলা হয় যে হাতে হাত মিলিয়ে করার কথা এই দুই সরকারের। প্রায় 4.5 দশক কেটে গেছে। এ বলে ওর জন্য হচ্ছে না, ও বলে এর জন্য হচ্ছে না, কোথাও কিছু হয়নি। মাঝখান থেকে ওই মাস্টার প্ল্যানটা ভোটের মাস্টার স্ট্রোক হয়েই থেকে গেছে। এবারও তো সেই মাস্টার স্ট্রোকটা দেব দিয়ে দিয়েছেন। ওই মাস্টার প্ল্যানের কুমির ছানাকে দেখিয়েই থাকবো না দাঁড়াবো না করেও এবার ভোটে দাঁড়িয়েছেন তিনি। এবার নাকি হবে সেটাও মুখ্যমন্ত্রী হিসেব করে যা বলেছেন তাতে 2026-এ আবার একটা ভোট আসবে। সেই 2026-এর ভোটে যে ফলাফলই হোক তারও বছরখানেক পরে হয়তো সেই মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত হবে এবং সেটা একদম নির্দিষ্ট সময় মেনে চললে সেটা করার জন্য সামনের বছরই কাজ শুরু করে দিতে হবে। দেখুন কি হয়। সেদিক থেকে দেখলে সুন্দরবন মাস্টার প্ল্যান তো শিশু মশাই মাত্র 2 বছর আগের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাহলে আর কতগুলো ঘূর্ণিঝড়ের সামনে বুক পেতে দাঁড়ানোর পর সুন্দরবন মাস্টার প্ল্যানে মুখ দেখবে ওখানকার মানুষ, ভাবতে পারছেন? আমরা অন্তত বলতে পারছি না, তবে চোখের সামনে একটা বিষয় দেখতে পাচ্ছি। জানেন তো, প্রথম দফার ভোটের 19 দিন আগে ওই জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল মাত্র 5 মিনিট, তাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আপনারা জানেন ধূপগুড়ি ময়নাগুড়ি বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গেছিলো এবং সব রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছিল। ভোটের ইস্যু হয়ে গেছিল ওই 5 মিনিটের ঝড়টা। সেখানে রেমালের এমন গতিপথ যে জায়গা দিয়ে গেছে সেখানে বাংলার সব জেলাতেই প্রভাব পড়েছে এবং সবথেকে বড় কথা দক্ষিণবঙ্গ থেকে অত্যন্ত ধীর গতিতে উত্তরের জেলাগুলোর দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়টা। মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গার আম চাষি লিচু চাষিদের কী অবস্থা জানেন? মাথায় হাত পড়ে গেছে। এবার এমনিতেই ফলন কম, তার উপরে এই ঝড়ের ধাক্কা। আর এপাশেও তো পর্যটন ব্যবসাতেও তো ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ স্কুলে গরমে ছুটি চলছে। দীঘা, মন্দারমণি, সুন্দরবনের হোটেলগুলো এগুলো সব এখন হাউসফুল থাকার কথা ছিল, তাই কিন্তু রেমালের দাপটে বেশ কয়েকদিনের জন্য ব্যবসা মাটি। আজ থেকে আবার উত্তরবঙ্গেও বৃষ্টি বেড়েছে, ওখানেও কিন্তু ওই পাহাড় ডুয়ার্স এসব পর্যটক বোঝায়। এখন যা ট্রেন্ড দেখছি না, অল্প সময় অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে। আর পাহাড়ের নদীগুলো না, সেগুলোতে কিন্তু এরকম যদি হয়, এরকম হঠাৎ করে যদি অল্প সময় বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে একদম হড়পাবার নামতে পারে। রেগুলার নামেও আর কি। এই সুন্দরবনের বাঁধগুলো সেগুলোর মেরামতি ঠিক যেরকমভাবে সময় মতো উপযুক্তভাবে হয় না। এই উত্তরবঙ্গের নদীগুলো নিয়েও কিন্তু এরকম অনেক অভিযোগ রয়েছে। নদী দখল হয়ে যাচ্ছে, বেআইনিভাবে বালি তোলায় নদীর গতিপথ বদলে যাচ্ছে। ভাবুন তো, এর ওপর হুড়মুড়িয়ে জল নামলে কী হবে?
রেমালের প্রভাবে বাড়ি ভেঙে গাছ চাপা পড়ে বা জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মানুষ মারা গেছেন। জলপাইগুড়িতে টর্নেডোর পর নেতারা প্রমাণ করেছিলেন যে ঝড়ে মানুষ মরলে তাদের কেরামতি বাড়ে, আর শেষ দফা ভোটের আগে তারা যে ফের কিছু কেরামতি দেখাবেন এতে আর আশ্চর্য কি? আশ্চর্য আছে, আরও আশ্চর্য হওয়ার অনেক কিছু বাকি আছে। তাই চলুন এই বেলা কয়েকটা কথা বলেই ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, একটা কথা পরিষ্কার করে বুঝে নেওয়ার দরকার, বা বুঝতে পেরেও গেছি, যে সময়ে বাঁধের খবর না নিলে অসময়ে বাঁধই খবর হয়ে যায়। তবে শুধু বাঁধ নয়, এক টুকরো বাঁশও খবর হয়ে যেতে পারে। খবর হয়ে যেতে পারে কি, খবর হয়ে গেছে। আরে না না, অন্য কিছু ভেবে বসবেন না। বাঁশ বলতে আমি বাঁশই বোঝাচ্ছি। জানি যে বাংলা বাগধারায় বাঁশ কথাটা একটু ঘুরিয়ে টুরিয়ে বলার চল রয়েছে, তবে আমি যে বাঁশটার কথা বলতে চাইছি না, সেটা এদিক দিয়েও বাঁশ, ওদিক দিয়েও বাঁশ, সোনালি রঙের একদম পাকা বাঁশ। বহুদিন হলো ঝাড় থেকে কাটা হয়ে গেছে, কিন্তু জীবদ্দশায় গুরুত্ব পায়নি। মৃত্যুর বহুদিন পর সেই নিষ্প্রাণ বাঁশটাই অ্যাটেনশন পেয়ে গেল, খবর হয়ে গেল। কেন? কারণ আজ বাঁশটা হাতে তুলে নিলেন দমদমের 3 বারের সাংসদ সৌগত রায়। সিরিয়াসলি, দমদম পুরসভার 8 নম্বর ওয়ার্ডে বাঁশটার জীবন মরণ ধন্য করে আজ তাকে হাতে নিয়েছিলেন সৌগতবাবু, এবং হাঁটু জলে দাঁড়িয়ে ওই বাঁশ দিয়ে তিনি কিছু খোঁচানোর চেষ্টাও করছিলেন। এবার জলের নিচে কি খোঁচাখুচি করছেন সেটা বোঝা যায়নি, তবে রকম সকম দেখে মনে হচ্ছিল কোনো নর্দমার মুখ একটু খুঁচিয়ে টুচিয়ে খোলার চেষ্টা করছেন। তো ঘোলা জল, তো তার নিচে যে কি থাকে আর নেতারা কি খুঁজে পান সেটা এই নেতারাই জানেন। সকালে রাস্তায় বেরিয়েছেন মানুষের দুর্দশা দেখতে। না, বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, জল একটু জমলেই কিন্তু আমি কতটা জল জমেছে দেখার জন্য বেরোলাম। কোথাও কোথাও বেশি জমেছে, কোথাও কোথাও কম। এই জায়গাটাই আমি থাকি, এই জায়গাটা দেখার দরকার ছিল। পৌরসভার সাথে কথা বলেন? পৌরসভার সাথে সকালবেলায় কথা বলি। দেখুন, আপনারা নিজেরাই শুনতে পেলেন, সৌগত রায় নিজের মুখে বলছেন তিনি দেখতে বেরিয়েছিলেন কতটা জল হয়েছে। তাহলে আমরা যদি বলি যে সৌগত রায় ভোটের বাজারে জল মাপতে বেরিয়েছিলেন, আমাদের খুব ভুল হবে। মানে শুলে টুলে চড়ার মতো সিচুয়েশন হবে কি জানি না, কিন্তু এটা তো পরিষ্কার যে তাহলে নর্দমা বা ম্যানহোলের মুখ পরিষ্কার করছিলেন না, সৌগত রায় বাঁশ দিয়ে আসলে জল মাপছিলেন। এটা আমাদের পুরনো প্রসেস, জানেন তো, আগেও বাঁশ দিয়ে জল মাপা হতো। তো আগেকার যুগে ওই নদীর গভীরতা সেটা এই রকমভাবে বাঁশ ডুবিয়ে ডুবিয়ে মাপা হতো। লম্বা লম্বা বাঁশ, তাতে 6 ফুট অন্তর দাগ দেওয়া থাকতো, আর মাঝি সেই বাঁশ নদীর জলে ডুবিয়ে গভীরতা মাপতেন। 6 ফুট মানে 1 বাঁও। মাঝি হাঁক দিতেন, 1 বাঁও মেলে না, 2 বাঁও মেলে না। এবার 2 বাঁও মেলে না মানে নদীর গভীরতা 12 ফুটেরও বেশি। সৌগত রায় হাতের বাঁশটাকে অবশ্য 3 ফুটের বেশি ডোবাতে পারেননি, তার আগে আটকে গেছে, মানে আধ বাঁওতেই তিনি তল পেয়ে গেছেন। কিন্তু তলটা মিলল কি? রেমালের জল না হয় 3 ফুট জমেছে, আর দমদম পুরসভার ভোটারদের ক্ষোভ, সেটার তল কত বাঁও গভীরে? 78 বছর বয়স, তো অনেক দিন ধরে এই কাজগুলো করছেন, অভিজ্ঞ। নিশ্চিতভাবেই হয়তো তিনি একটা আন্দাজ পেয়ে গেছেন, বা আন্দাজ নিশ্চয়ই পেয়ে যাবেন, করতে পারেন। কিন্তু আজ যে এই জল মাপতে বেরোলেন, সৌগত রায় পরিষ্কার করে নির্দিষ্টভাবে টের পেলেন কি ক্ষোভটা কতটা গভীর। দেখুন, রেমালের গতি শ্লথ, সাগর থেকে সব জল টেনে নিচ্ছে আর কলকাতা এসে ঢেলে দিচ্ছে এই ঘূর্ণাবর্ত। এবার এই তথ্যগুলো তো ভৌগোলিকভাবে সত্যি, কিন্তু রেমাল তো আমফান নয়, এটাও তো সত্যি যে সব তছনছ হয়ে যায়নি, একটু বাড়তি বৃষ্টি হয়েছে, তাতেই দমদম ডুবে গেল। বৃষ্টিতে তো নর্দমার মুখ বন্ধ হয়নি। নর্দমার মুখ কেন বন্ধ হয়? বন্ধ হয় আবর্জনায়, আর আবর্জনা তো তখনই জমে যখন পুরসভা কাজ করে না। সৌগত রায় যে পার্টির প্রার্থী, তাদেরই দখলে কিন্তু দমদম পুরসভা। তাহলে এই পুরসভার জমা জালের দায় সেটা তো সৌগত রায়কে নিতেই হবে। এবার আমরা যদি প্রশ্ন করি, তৃণমূল প্রার্থী বাঙালকে হাইকোর্ট দেখানোর মতোই আমাদের হয়তো এই পুরসভা দেখিয়ে দেবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের ভোটটা দেওয়ার কথা তারা কিন্তু
প্রশ্ন টশ্ন করবেন না, সোজা ইভিএমে গিয়ে উত্তরটা লিখে দিয়ে চলে আসবেন। আর দমদমের তো এমনিতেই দুর্নাম রয়েছে, এখানকার মানুষ নাকি দাওয়াই টাওয়াই বেশ ভালোই দিতে পারেন, নাহলে এরকম নাম ডাক হতো নয় দমদম দাওয়াইয়ে। নাম শুনেছেন তো, দমদম দাওয়াই। এখন দুর্যোগের রাতে যদি কেউ দমদমবাসীকে স্বপ্নাদেশের দাওয়াইয়ের ফর্মুলা বাতলে দেন, তাহলে তারা কি করবেন কি করবেন না কেউ জানে না। এরকমই কোনো স্বপ্নাদেশ পেয়েই বোধহয় 7 সকালে জল মাপতে বেরিয়েছিলেন সৌগত রায়। ওই পাড়াতেই থাকেন বললেন তো, কিন্তু রোজ সংসদে যার হেভিওয়েটদের সাথে ওঠা বসা, এলাকার লোক তার দেখা এর আগে কি ওইভাবে পেয়েছেন? এভাবে জল মাপছেন, খোঁচাখুচি করছেন? আরে এরকম লোকেদের দেখা কি অত সহজে মেলে? পাড়ার লোকে কাছের মানুষটাকে দূর থেকে দেখেই অভ্যস্ত। আজ দুর্যোগের দিনে দূরের মানুষ এরকম কাছে চলে আসবেন ভাবতে পেরেছিলেন তারা? হায় রে ভোটার, এটাও বোঝে না যে ভোট যদি ঢিল ছোড়া দূরত্বে থাকে তাহলে আকাশের চাঁদ তারাও দুয়ারে এসে হাত জোর করে, আর এখানে তো জাস্ট বাঁশ হাতে তুলে নিয়েছে। আমি দেখতে গেছিলাম কোথায় কতটা জল জমেছে, কারণ সৌগতবাবু তো সাঁতার কাটবেন, তাই সুইমিং পুলে কেন এই জলে যে কাটতে পারেন ইজিলি, যা জল জমেছে সৌগতবাবু এখানে ইজিলি সাঁতার কাটাটা প্র্যাকটিস করতে পারতেন, ভালো হতো লোকে দেখতে। 15 বছর ধরে যদি কাজটা করতেন তাহলে আজকে লাঠি দিয়ে ফটো তুলতে হতো সৌগত রায়। কিছু কিছু জায়গায় আমি দেখলাম যেটা সৌগত রায় করছেন, মানুষের হ্যাবিটের জন্য যে প্লাস্টিক ফেলে দিচ্ছেন, নোংরা ফেলে দিচ্ছেন, এটা কাউন্সিলর থাকাকালীন আমি সারা জীবন করে এসেছি যে হাফ প্যান্ট পরে বেরিয়ে ওই গালিপিঠ থেকে একটা শিক নিয়ে গিয়ে খুঁচিয়ে ওগুলোকে পরিষ্কার করে দিলে জলটা ঢুকে যায়। টিভিতে যারা বড় বড় কথা বলেন বিরোধী ভাই, তাদের বলি তাদের যে রাজ্যগুলো আছে সেখানেও কিন্তু জল জমতা আমাদের থেকে অনেক বেশি। তাহলে দমদমবাসী কি বুঝলেন? পুর আর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু ওই জমা জলের মতো, মানে ঘোলা জল আর কি যদিও, কিন্তু জলের মতো করে বুঝিয়ে দিলেন জল জমার জন্য দমদম পুরসভা দায়ী নয়। আর সৌগত রায় তো নয়ই নয়, দায়ী যা দায় সব মানুষের, ওই দমদমের মানুষের। তাদেরই কোনো সিভিক সেন্স নেই, এই যত বদভ্যাস, প্লাস্টিক ফেলে গালিপিঠ আটকে দিয়েছেন। সৌগত রায় বরং মহানুভব, এই বয়সে রাস্তায় নেমে গালিপিঠে খোঁচা দিচ্ছেন। এবং কলকাতার মেয়র তিনি নিজেও, কারণ ছোটোবেলার থেকেই নাকি তিনি হাফ প্যান্ট পরে ওই গালিপিঠ খোঁচান। তাহলে কলকাতার মানুষেরও ওই দমদমের বাসিন্দাদের মতো গালিপিঠ বুঝিয়ে দেওয়ার অভ্যেস আছে, এটাই তো ধরতে হবে, নাহলে তাকে আর কেন খোঁচাখুচি করতে হবে? কারোরই কোনো সিভিক সেন্স নেই, মানে শিক্ষা দীক্ষা নেই আর কি। আর শিলভদ্র দত্ত তিনি কোথায় গিয়ে ওই শুনলেন তো ফিরহাদ হাকিম বললেন, এরা সব বিরোধীরা, তারা সব টিভির পর্দায় সমালোচনা করছেন। এইখানেও শিলভদ্র দত্ত শুনলেন সৌগত রায় সমালোচনা করছেন যে রেগুলার যদি আসতেন টাসতেন, 15 বছর ধরে উদ্যোগী হতেন, তাহলে এরকম সব হতো না। আর ফিরহাদ হাকিম তিনি তো পরিষ্কার বললেন, এই বিরোধীরা যারা সমালোচনা করছেন তাদের রাজ্যেও জল জমে, তাদের রাজ্যেও। শিলভদ্র দত্ত তো এই রাজ্যেরই মানুষ, তাকে তো আমাদের রাজ্য বলতে অন্য কোনো রাজ্যের কথা আমি জানি না, মানে কোন রাজ্য দেখাচ্ছেন পুরমন্ত্রী। আসলে শিলভদ্র দত্ত আগের কথা বললেও হয়তো অন্য রাজ্যে ছিলেন এটা ভাবা যেত, সেটাও তো সম্ভাবনা নেই। আগে তো শিলভদ্র দত্ত তৃণমূলেই ছিলেন, তখন তো তিনি বাংলার নিজের ছেলে ছিলেন। এখন দলবদল অবশ্য করেছেন, কিন্তু বিজেপিতে যেতেই কি বাংলার ভোটার লিস্ট থেকে তার নাম কাটা গেছে নাকি? এই বিতর্ক নিয়ে কিন্তু পরে কাটাছাড়া করার মতো প্রচুর রসদ পাওয়া যাবে, এটুকুনি বলতে পারি। তবে আপাতত এই মানুষটাকে দোষারোপ করা নিয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই, জানেন তো। দেখুন, আইন করে বহুবার আমরা শুনেছি যে প্লাস্টিক বন্ধ করে দেওয়া হচ্ছে, হবে, পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, এরকম সব কিছু, কিন্তু হয় না কেন বলুন তো? মানে পুরসভা আপনাদের, সরকার আপনাদের, সাংসদ আপনাদের, এই একটা ছোট কাজ করতে কে বাধা দিচ্ছে বলুন তো? মাঝখান থেকে খামোখা এই ভোটের সময় লোকের কাছ থেকে এই সমস্ত আজে বাজে কথাগুলো শুনতে হচ্ছে। আরে যিনি 3 বারের সাংসদ, তাকে তো উত্তর দিতে হবে জলটা জমলো কেন, এতটা জমছে কেন, কথায় কথায় জল জমছে কেন? সরকারও তৃণমূল, এমএলএ তৃণমূল, এমপি তৃণমূল, সব তৃণমূল। তুমি একটা কি বাঁশ নিয়ে নাকি খোঁচাখুচি করেছেন বলে আবার সবাই জিজ্ঞেস করছে। এটা অ্যাকশন না, যারা কিছু কাজ করছি সেটা হলে দাঁড়ানো ছিল। ফটোশুট বোঝেন, ফটোশুট। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।